bus owners problem. All Bengal Central Bus Owners Association এসি এন্ড নন এসি একটি প্রেস কনফারেন্স করে জানাতে চাইলেন যে আমাদের কিভাবে সমস্যা হচ্ছে। নতুন সরকার আসার পর অনেকগুলো সমস্যা দেখা গেছে, সেটা নিয়ে ইনারা একটি নতুন অ্যাসোসিয়েশন সংগঠন করলেন, যেহেতু ইনারা নিজের কথা গভর্নমেন্টকে জানাতে পারেন। এই নিয়ে অনেকগুলো কথা প্রেস কনফারেন্সে অনার্সদের মাধ্যমে করা হয়েছে। ওনারা কি বলতে চাইছেন আবার ওনাদের কি প্রাপ্য আছে সেটা জানিয়েছেন। ওনারা বলছেন যে 2016 থেকে কোনো ভাড়া বাড়েনি, এটা নিয়ে আমাদের একটা চিন্তা আছে। অন্যদিকে গভর্নমেন্ট নাকি একটা রুল বা গাইডলাইন বার করেছে যে কেরিয়ারে আর মাল নেওয়া যাবে না। যদি কেরিয়ারে মাল না নিয়ে যাওয়া যায় তাহলে আমরা কিন্তু যেটা আমাদের খরচ হয় সেই খরচও আমরা পাবো না। আমাদের ভাগ্যে ক্ষতি ছাড়া আর কিছু থাকবে না। ঘর থেকে আমরা কতটুকু ভাড়া নিয়ে আমরা আমাদের সংসার চালাতে পারবো না, বা যাদের আমরা রেখেছি, একজন ড্রাইভার আছে, একজন কন্ডাক্টর আছে, একজন অ্যাসিস্ট্যান্ট আছে, একজন কুলি আছে, এইভাবে যে খরচগুলো হয় আমরা কিন্তু এই খরচ আর বহন করতে পারবো না। এছাড়া টোল ট্যাক্স যে দেওয়া হয়, টোল ট্যাক্সে অনেক বেশি আছে, সেটা যদি আমাদের প্যাসেঞ্জারদের থেকে আমরা আদায় না করতে পারি ভাড়া দিক দিকে, তাহলে আমরা কিন্তু আগামীকালে অনেক ক্ষতিগ্রস্ত হব। ওনারা জানিয়েছেন যে এই গভর্নমেন্ট আসার পর আগামী কিছুদিন পরে যে কি হবে সেটা আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা আদৌ কি বাঁচতে পারবো কি বাঁচতে পারবো না, এটা নিয়ে ওনারা একটা সমস্যা দেখছেন। ওনাদের কথার মতন ওনারা বলতে চাইছেন যে ইন ফিউচার আমাদের অনেক ক্ষতি হবে, সেই ক্ষতি পূরণ করা আমাদের কিন্তু আরও কোনো ক্ষমতা নাই। এটা নিয়ে বিভিন্ন সেন্টার থেকে বাস অনার্সরা এসেছিলেন। ওনারা নিজের মিটিং করে ওনারা জানিয়েছেন যে আমরা এই মুহূর্তে একবার ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে বা সিএমের সাথে যোগাযোগ করব, যেহেতু আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা যেন না হয়, আর আমরা আমাদের মতন কাজ করে আমরা আয় করে খেতে পারি, আমাদের কোনো সমস্যা না হয়। কেন আমাদেরও ঘর সংসার আছে, আমাদেরও ছেলেপুলে আছে, আমাদেরও খরচ আছে। একদিক থেকে যদি সরকার আমাদের দিকে না তাকায় তাহলে আমরা কিন্তু আর কোথাও বাঁচতে পারবো না। অনেকে কিন্তু এই মুহূর্তে গাড়ির সমস্যা হচ্ছে যে একটি গাড়ি দাঁড়িয়ে 4টে গাড়ি চালাচ্ছে বিনা কোনো পারমিটে। এটাও নিয়ে ওনাদের কাছে একটা সমস্যা রয়েছে। ওনারা বলেছেন যে সিটিভি যে ব্যাপারটা আছে এটা দেখে নিতে হবে, কেন আমাদের যে স্ট্যান্ডটা তুলে দেওয়ার কথা হচ্ছে, স্ট্যান্ডে যদি এখান থেকে তুলে দেওয়া হয় তাহলে আরও সমস্যা হবে। আমাদের যে ট্যুরিস্ট আছে, যে ট্রাভেলার্স আছেন, ওনারা কিন্তু চান যে ধর্মতলা থেকেই বাস চলাচলটাকে স্বাভাবিক রাখা যায়। আমাদের আদৌ কাউন্টার থাকবে কি না এসপ্ল্যানেডে সেটাও বোঝা মুশকিল হচ্ছে। আগামী যে কী হবে সেটা আমরা নিজেও জানি না। এটা নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে। আমরা আগামীকাল কীভাবে জীবনযাপন পালন করব এবং কীভাবে আমাদের যে খরচ আছে, আমাদের গাড়ির যে খরচ আছে, ট্রান্সপোর্টেশনের যা খরচ আছে, আমরা সেটি কী করে বাঁচাতে পারবো। অনেক ডিস্ট্রিক্ট থেকে লোক এসেছিল, মালদা, রাজনীতি এসব নিয়ে কথাবার্তা হচ্ছে। আসুন আমি যে প্রেসিডেন্ট আছেন দীপক দা, ওনার সাথে কথা বলি এবং অন্যরা কী বললেন ওনার সাথে আমরা শুনি যে ওনাদের মূল বক্তব্য কী আছে, ওনাদের মূল চাহিদা কী আছে, ওনাদের ডিমান্ড কী আছে। আসুন শুনে রাখি। মাঠের যে পরিস্থিতি এখন হয়েছে সেই পরিস্থিতির উপর আমরা মিটিংটা দেখেছিলাম। যারা উপর দিকে শুনেছিল যে আগামী দিন কী হতে পারে আর আগামী দিনে আমরা কি পদক্ষেপ নেবো। গাড়িদের কিনে ধরুন এই মুহূর্তে খারাপ থেকে বলে গেছে যে যাদের সিবিডি পারমিট আছে তারা থাকবে, যাদের সিবিডি পারমিট নেই তারা থাকবে না, ঠিক আছে। কিন্তু আমরা তো ওইভাবে কোনো মাটিয়ে বলে যেতে দেবো না যে আমার সিবিডি পারমিট আছে আমি সিবিডি নিয়ে বলে চলে যাবো। এইসব বিষয়ে আলোচনা করা ছিল। আজকে মিটিংটা শুরু করার আগে মিটিংয়ের একজন প্রেসিডেন্ট দরকার পড়ে, সেই প্রেসিডেন্ট আপাতত চন্দন সরকারকে আমার আজকের মিটিংয়ের প্রেসিডেন্ট করলাম। আজকের মিটিংয়ের প্রেসিডেন্ট চন্দন সরকার এবং আপনারা সবাই আশা করি একটা। আমি রবীন্দ্রপুরে এই প্রস্তাব সর্বতভাবে সমর্থন করছি। মিটিংয়ে প্রত্যেকেই বলবেন, প্রত্যেকে যে যে জায়গা থেকে এসছেন, কেউ ডায়মন্ডহাওয়ারকে বালুরঘাট, কেউ রায়গঞ্জ, কেউ শিলিগুড়ি, সবাই বলবেন, কিন্তু প্রেসিডেন্টের মত নিয়ে এক এক করে বলবেন।
আচ্ছা, আমি ছোট্ট করে একটা কথা বলি। কালকে 72 ঘন্টার মধ্যে 72 ঘন্টা মানে মিনিস্টারি হয়েছে, মানে আমাদের পরিবহন মন্ত্রী হচ্ছেন 72 ঘন্টার সময়। 72 ঘন্টার মধ্যে আপনারা অনেকেই জানেন হয়তো অনেক কঠিন পদক্ষেপ নেওয়া হয়ে গেছে 72 ঘন্টা, সেটা অলরেডি রোডে মুভমেন্ট হয়ে গেছে। যার যার তাপ উত্তাপ কার গায়ে লেগেছে না আমাদের লেগেছে কালকে। অলরেডি আমরা সব গাড়িতে 10,000 করে কেস দিয়ে দিয়েছি কালকে, ঠিক আছে? শিবপুর টোলে, ভাগ্যগড়া টোলে, এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামীকাল থেকে কোনো গাড়ির কেরিয়ার নিয়ে গাড়ি নিয়ে আসবেন না। কোনো গাড়ির কেরিয়ারে যেন কোনো রকম মালপত্র না থাকে, খুব ভালো করে শুনবেন। 2 নম্বর কথা হচ্ছে কোনো এআইটিভি পারমিট, কোনো এআইটিভি যেগুলো সরকার আমাদের দিয়েছে, যেগুলো আদার্স অন্য সব স্টেটে প্রযোজ্য, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টেটে প্রযোজ্য না। কেন আমরা জানি না, তার কি আইন আছে আমার জানা নেই, সেটা আমরা বুঝতে গেলে নিশ্চয়ই জানতে চাইবো। যে এআইটিভি আপনারাই দিচ্ছেন ওদের টাকা নিয়ে, তার ফিস দিচ্ছেন, অথচ আমাদেরকে বলছেন যে এআইটিভি আমরা মানছি না, কিন্তু আদার্স সব স্টেটই মানছে এআইটিভি। আপনি আপনারা তো অনেকে জানেন বাইরের স্টেটে কিন্তু এআইটিভিতেই গাড়ি চলে। কারণ আমাদের এখানে এখনো 3টে স্টেট 4টে স্টেটে পারমিট দেওয়ার মতো কোনো পরিস্থিতি গভর্নমেন্ট তৈরি করতে পারেনি, ঠিক আছে? এআইটিভি চালাতে দেবে না, ছাদের কেরিয়ার থাকবে না, কোনো মাল বহন করতে পারবেন না, এবং প্রতিটা গাড়ি টাইম টেবিল লিখে নিয়ে আসতে হবে। সামনে টাইম টেবিল লেখা থাকবে, কখন কলকাতা ছাড়ছেন, কখন বালুরঘাটে পৌঁছাচ্ছেন, কখন সাঁতরাগাছি ছাড়ছেন, কখন কোন জায়গায় পৌঁছাচ্ছেন। এগুলো যদি না রাখে তাদেরকে গাড়িতে অতি অবশ্যই পারমিট রাখতে হবে, পারমিট এবং আদার পেপার রাখতে হবে। কিন্তু আমাদের যে ধরনের স্টাফ নিয়ে আমরা নন-এসি গাড়িরা চলাচল করি, সেই স্টাফদের উপর মানে ভরসা করে গাড়ির সকল কাগজপত্র গাড়িতে রাখা যায় না। কেন? তাদের দেখা যাচ্ছে বিগত দিনে এখন আমাদের অভিজ্ঞতা, আমরা কাগজ রেখেছি, কাগজ হারিয়ে ফেলেছে। কোনো অফিসার, সে অফিসার কিনা ঠিক নেই, তাকে যদি ধরে আগে দৌড় বেড়ে গিয়ে সে পেপারে ফাইলটা নিয়ে চলে যায়। আর অফিসারদের চেষ্টায় থাকে ফাইলটা বদলামা করে নিয়ে চলে যাবো, কেন ফাইলটা নিয়ে গেলে মালিকরা আমরা পিছন পিছন ঘুরবে। এটা হচ্ছে বরাবরের। কিন্তু আজকের দিনে বাহন বলে একটা অ্যাপ এসে গেছে, যেই অ্যাপে কিন্তু যে কোনো পুলিশ এমবিএন তাদের কাছে থাকে, তারা কিন্তু ওইটা মানলে দেখে নিতে পারে যাতে গাড়ির সিএফ আছে কিনা, গাড়ির ট্যাক্স আছে কিনা। অথচ ওরা তারা 14-15 পেপার রাখতেই হবে, কিন্তু পেপার হারিয়ে গেলে আপনি দেখছেন, আপনারা ভালো করে জানেন একটা সরকারি অফিসে পেপার বানাতে গেলে কত কাঠখড় পড়াতে হয় আমাদের, ঠিক আছে? যাই হোক, মন্ত্রী এত দ্রুত ভাবতে পারলে মন্ত্রী কালকে আমার মনে খুব সম্ভবত 12 নম্বরে অনলি 2 আওয়ার্সের জন্য এসেছিলেন। তার মধ্যে ইনি এত অর্ডার দিয়ে দিচ্ছেন যে এমবিআইটা সন্ধ্যের পর থেকেই সব জায়গাতে নেমে গেছে, সব জায়গাতে এমবিআইটা নেমে গেছে। আগামী দিনে আপনারা কীভাবে গাড়ি চালাবেন, গাড়ি কীভাবে সুস্থভাবে চালাবেন, তার আলোচনা রূপরেখা তৈরি করতে পারবেন, ঠিক আছে? এবং আমাদের কি মুভমেন্ট হওয়া উচিত সেগুলো নিয়েও আলোচনা করবেন। এগুলো হচ্ছে ভাইটাল ব্যাপার। এবং আমরা যদি সবাই মিলে কাজগুলো না করি তাহলে কিন্তু আমাদেরকে কষ্ট দেয়। আমরা যদি সবাই রেস্টুরেন্টে করি, ও আমাকে বলেনি, হয়তো আমাদের কিছু দূরদৃষ্টির অভাব হচ্ছে আগের মিটিংয়ে, যার ফলে আজকে সদস্য কম। দূরদৃষ্টি বলতে আমাদের কাছে সব নাম্বারগুলো ঠিকঠাক মতো ছিল না, যে হোয়াটসঅ্যাপে তাদেরকে পাঠাবো। এবং জনে জনে বলার মধ্যে এর মধ্যেও এই 7 দিনের মধ্যেও কিন্তু অনেক মাঝে মাঝে পরিস্থিতি, সেটা আপনাদের জানিয়ে দিই। খারাপ পরিস্থিতি আমরা 4-5 জন মুভমেন্ট করেছি সঙ্গে সঙ্গে। কেউ কারো কাউন্টারে গিয়ে অনাধিকার একটা কাউন্টারে আরেকজন বুকিং করছে, ঠিক আছে? কেউ একটা কাউন্টার চেঞ্জ করে আরেকটা কাউন্টারে চলে গেছে। কেউ বলছে ভাই আমার কি পয়সা দেবে তুমি আমাকে জানাও, কোনো কাউন্টারম্যান বলছে, ঠিক আছে? তারপরে নতুন কোনো অপারেটর এসছে, যার কাছে কোনো পেপার নেই, কিছু নেই, সে কোনো লোককে, কোনো দালাল যেভাবে নাম্বার পেয়েছে, নাম্বার পাওয়ার রীতিমতো সে চোখ লাগাচ্ছে যে গাড়িটা কালকে থেকে ওকে চলতে দিতে হবে। আমি গাড়ি চালানোর মালিক না, আমরা সংগঠনের সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটা স্যাচুরেটেড পজিশন, কেন আর গাড়ি বাড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই ধর্মতলা মাঠ থেকে। এমনিতে চালানো মানে গাড়ি যে অবস্থার মধ্যে চলছে, খুবই দুর্দিনের মধ্যে চলছে, আপনি এখানে গেলেই বলবেন যে কী পরিস্থিতি চলছে। আর আগামী দিনে যদি মাল হওয়া সব কিছু বন্ধ করে দেয়, তারপরে গাড়িগুলো কীভাবে চলবে। এবং এইটার মধ্যে কিন্তু একটা বড় চক্র কাজ করছে, যারা বৃহৎ অপারেটর এসছে, এবং কেউ না কেউ মিনিস্টারকে আগের থেকে গিয়ে জানিয়েছেন, আমরা যেরকম খবর পেয়েছি আগের থেকে জানিয়েছেন গিয়ে যে এআইডিপি নিয়ে চালাচ্ছে, কেউ মাল বহন করে চালাচ্ছে, আমরা কিছু পাচ্ছি না, ঠিক আছে? অথচ আমাদের যে তারা করছে আমরা তাদেরকে বলতে পারি, কারণ তারা যেহেতু বৃহৎ মানে তারা আর্থিক দিক থেকে বৃহৎ, সেইভাবে জানিয়েছে। মন্ত্রীর কাজ পুষবে যেমন করে যে 2 ঘন্টার মধ্যে মন্ত্রী ডিসিশন নিয়েছে যে গাড়ির ছাদ থেকে ক্লিয়ার করে দাও, গাড়ি এআইডিপি চালাতে হবে। কেন উনি জানেনই না এআইডিপিকে, অথচ তিনি জেনে গেলেন যে এআইডিপির জন্য গাড়ি চলবে না।
ঠিক আছে, সেই জন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে। হয়তো আপনাদের যারা আছি আমরা নন এসি এবং এসি, এটা শুনেছেন হয়তো এই অ্যাসোসিয়েশনের কথা হচ্ছে এসি এবং নন এসি, এর মধ্যে একটা অলরেডি ফ্লাইং কমফোর্টার একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, যার মধ্যে অলরেডি ভলভো পার্সোনাল অ্যাসোসিয়েশন যারা ফ্লাইং হবে তাদেরকে ঘোষণা করে দিয়েছে এবং তারাই আমরা সবাই এখানে কিন্তু আমাদের স্বার্থের জন্য মানে সংগঠিত হতে এসেছি, এটা প্রথম মানতে হবে। দ্বিতীয় হচ্ছে যে দেখুন আজকে কয়েকদিন ধরেই এখানে যারা রয়েছে তারা ইনিশিয়েটিভ নিয়ে সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, আগামী দিনে আমাদের ব্যবসা কীভাবে একটা স্ট্রং জায়গায় নিয়ে যেতে পারি সেই আলোচনার জন্যেই কিন্তু এনারা যারা মাঠে রয়েছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হয়তো এরকম হতে পারে অনেকের ধারণা যে আজকে মিটিং ডাকা হচ্ছে, আমরা কেন খবর পেলাম না বা এই পেলাম না, এই ত্রুটি এই বিচ্যুতি দু একটা মিটিংয়ের জন্য হয়তো হতে পারে আমার ধারণা। কারণ কি ধরুন সকলে তো এখানে যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন ভলেন্টিয়ারি সার্ভিস মতো সকলের স্বার্থে করছেন, যারা মাঠে বেশিক্ষণ থাকেন তারা বেশি সময় দিচ্ছেন। তা আমার বক্তব্য হচ্ছে আজকে আপনারা আগামী দিন, আমার যেটা মনে হয়েছে আগামী দিন কিন্তু ব্যবসা ক্ষেত্রে খুব কঠিন জায়গা আসছে, এটা মাথায় রাখতে হবে প্রত্যেক ব্যবসা ক্ষেত্রে। আমাদের ব্যবসা যদি না থাকে তাহলে এখানে অস্তিত্ব কি আছে আমাদের? কালকে আপনি গাড়ি চালাতে পারছেন না, গাড়ি দাঁড় করিয়ে দিলেন, আপনাকে কেউ গুরুত্ব দেবে? সুতরাং আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হচ্ছে যে এই ভুলে যান আমার রুটে আমার সঙ্গে কার ঝামেলা, আমার সঙ্গে ব্যক্তিগত স্তরে কার সমস্যা, এই জায়গা কিন্তু এই ক্ষেত্রে ওভারকাম আপনাদের করতে হবে। এটা আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট আপনাদের কাছে। প্রথম এইটা হতেই পারে আমি একজনকে ব্যক্তিগত স্তরে পছন্দ করি না, বা আমার আগে গাড়ি বসেছে, বা আমার পরে বসেছে, বা অন্য কোনো সমস্যা, এটাকে আপনারা প্রথম অবস্থায় একটু ওভারকাম করবেন, এটা আমার বিনীত অনুরোধ। এক নম্বর। দু নম্বর হচ্ছে দেখুন সরকার এসেছে, বিগত সরকার যেভাবে চালিয়েছে এই সরকার কিন্তু খুব কনস্ট্রাকটিভ ওয়েতে চালাবে, এটা আমরা জানি, আমরা বুঝতে পারছি। এই কদিনের মধ্যে বিভিন্ন সেকশনে, মানে আমরা শুধু এই আমাদের এই গাড়ির সেকশন বলে বলছি না, প্রত্যেকটা ক্ষেত্রে অন্যভাবে এগোনো হচ্ছে যাতে মানুষের কাজ হয়, এইভাবে কিন্তু এগোচ্ছে। তাহলে মানুষের কাজ করতে গেলে কি হচ্ছে তা আগামী দিনে আপনারা মাথায় রাখুন প্রত্যেকটা রুটে মানে কি হারে সরকারি গাড়ি আসবে আমাদের ধারণাই নেই। এখন 2-5টা গাড়ি চলছে, আমার এর সঙ্গে ওর রেশারেশি, ওর সঙ্গে রেশারেশি, দেখবেন এত বেশি পরিমাণে, কারণ ডবল ইঞ্জিন সরকার চলতে শুনুন, আর্থিক কোনো সমস্যা নেই, প্রচুর গাড়ি চলে আসবে। তাহলে আমাদের ব্যবসা বাঁচাতে গেলে আমাদের একত্রিত হতে হবে। একত্রিত মানে কি? একত্রিত মানে হচ্ছে আমরা নেতাগিরি করতে আসিনি। আমরা এই যে এখানে যারা রয়েছেন দীপক বক্তব্য এটা যারা বললেন, বা আমাদের রবীন্দ্রবাবু আরো বক্তব্য বললেন যে গতদিন আমার কাছে একটা অর্ডার আমাকে অলরেডি আমি পেয়ে গেলাম এক্ষুনি, যেহেতু আজকে প্রেসিডেন্ট উনি আমায় দিলেন অর্ডারটা, আমি যদিও কালকে একটু শুনেছিলাম, সেটা হচ্ছে যে কেরিয়ারে মাল নেওয়া যাবে না, কেরিয়ার রাখাই যাবে না। আপনি বলুন তো গাড়িতে কটা প্যাসেঞ্জার আপ ডাউন হয়? তাহলে কেরিয়ার যদি না থাকে তাহলে কি ব্যবসা চলবে? ব্যবসা তো অটোমেটিক মানে গুটিয়ে যাবে, কতদিন মাইনাস লসে করবে না। সুতরাং এইটা আমাদের সরকারকে বোঝাতে হবে। তার জন্যে একটা আমাদের ইউনিট দরকার, তার জন্য একটা কমিটি দরকার, তার জন্য একটা আমরা এমনভাবে সবাই প্রতিনিধিত্ব করে যাব যাতে অন্তত সরকারকে বোঝাতে পারি যে দেখুন আপনাদের যা প্রণয়ন করছেন আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু আমাদের দিকটাও আপনারা ভাবুন, এটা আমাদের বোঝাতে হবে, এটা আমাদের বলতে হবে। একটা অংশ গিয়ে যেহেতু সরকারকে অলরেডি খোঁজানো শব্দটাই পাতি বাংলা ব্যবহার করলাম, খুঁচিয়ে দেওয়া হয়েছে যে না ছাদে এই মাল, যারা নাইটে গাড়ি চালাচ্ছেন ছাদে মাল ছাড়া আপনারা পারবেন চালাতে বলতে। সুতরাং ব্যবসা থেকে এখানে শেষ আমার মনে হয়েছে, যেটা আমার অভিজ্ঞতা বা আমার যে চিন্তাভাবনাগুলো আপনাদেরকে শেয়ার করছি। দ্বিতীয়ত হচ্ছে দেখুন মাঠে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একত্রিত হয়েছি। আমরা মাঠে যারা যারা এখানে রয়েছে, আমরা বলছি না কারোর বিরুদ্ধে, বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে কাজ করছে, তারা প্রত্যেকের আর্নিংয়ের জায়গায় মাঠে এসেছে, কিন্তু এই একটা ক্রুশিয়াল টাইমে আমরা এসে পৌঁছেছি। টাইমটা কি না দেখুন ধর্মতলা সিবিটি পারমিট আছে কি নেই এটা কিন্তু আর প্রশ্ন নেই। আপনার সিবিটি
পারমিট থাকলো কি না থাকলো এইটা গভর্নমেন্ট আর ভাবছেই না। কারণটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে অলরেডি এখান থেকে বাস স্ট্যান্ড উঠে গিয়েছে। মাথায় রাখতে হবে, আজ থেকে ছ মাসকে 2 বছর আগে বোধ হয় একটা আমরা সবাই মিলে ভেবে আলোচনা করে বলে একটা বড় অংশকে নিয়ে আমরা গভর্নমেন্টকে বুঝিয়ে রিকোয়েস্ট করে রাখা হতো, বিগত গভর্নমেন্টকে বুঝিয়ে রাখা হয়েছিল। তাহলে এই ইনিশিয়েটিভটা এই গভর্নমেন্টের ক্ষেত্রেও নিতে হবে। কারণ আমাদের পরিষ্কার বলছি, যারা রিনিউয়ালে যাচ্ছেন না যাচ্ছেন তারা কিন্তু বলছে আপনারা সিবিডি থাকেন না থাকেন আমরা রিনিউয়াল করবো না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি যে আপনারা সব টাকাতে যেতে হবে, নাহলে আমি রিনিউয়াল করবো না পারবো। এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তাহলে এখানে যদি বাস স্ট্যান্ডই না থাকে তাহলে কে সিবিডি নয়, এসব ভেবে লাভ কি আছে আমাদের বলুন। তাহলে আমাদের ভাবতে হবে সেন্ট্রাল জায়গায় বাস স্ট্যান্ড যাতে থাকে, যারা এখানে দায়িত্বে রয়েছেন। আপনারাও যারা ওখানে বসেছেন করে যে বারবার বললাম, যারা বসেছেন তারা সাপোর্টার তা তো নয়, তারাও আপনারা এগিয়ে আসবেন, একসঙ্গে যৌথ একটা জায়গার সরকারকে বোঝাতে হবে। এখানে মাঠে বেশ কিছু সমস্যা আমাদের প্রত্যেকটা রুট ওয়াইজ আছে। কিন্তু একটা নতুন গাড়ি হট করে কেউ ঢুকিয়ে দিচ্ছে, কালকে একটা সমস্যা তৈরি হয়েছিল কোনো একটা রুটে, আমার ধারণা এখানে হট করে একটা রুটে একটা গাড়ি ঢুকিয়ে দেবে। স্বাভাবিক কারণে গাড়ি ঢুকিয়ে দিলে কি সেখানে তো একটা রুট রয়েছে, তার তো অপারেটররা আপনারা দীর্ঘদিন ধরে গাড়িগুলো চালাচ্ছে। আমরা সরকার পারমিট দিচ্ছে, আমরা বলতে পারি না তোমার গাড়ি চালাতে দেবো না, কিন্তু তার মানে এই নয় যে তুমি আরেকজনের 10 মিনিট 15 মিনিট আগে বসে তুমি চালিয়ে দিলে, তোমার যে কোনো মাসেল পাওয়ার হোক যে পাওয়ার হোক তোমার আছে, এইগুলো আমাদের কিন্তু ট্যাকল করতে হবে। দ্বিতীয় হচ্ছে দেখুন, এই সব পয়েন্টে আমি বলতে চাইছি মাঠে আরো কিছু সমস্যা রয়েছে, যেখানে এতদিন আমরা মালিকরা মালিক হিসাবে মানে যে জায়গাটা, মানে আমরা তো আলটিমেট অপারেটর, কিন্তু সেই জায়গাটা সেই সম্মানটুকু তো সবাই আশা করে। আমার একজন স্টাফ তার যে আগে রইলবাবু সুন্দরভাবে বলছিলেন যে সে এমন অপ্রকৃতস্থ অবস্থায় রয়েছে যে গাড়ি রেখে চলে গেল, তোর গাড়ি চালাবো না, আরেকটা গাড়ি আমি ধরে দিলাম। তাহলে সেদিন প্রপোজাল দেওয়া হয়েছিল আমাদের বিগত মিটিংয়ে যে একটা স্টাফ যদি হট করে একটা মালিকের থেকে চলে যায়, আরেকটা গাড়ি ধরলে কিন্তু আগের মালিকের কনসেন্ট নিতে হবে। এটা আমরা সবাই সমর্থন করেছি যে কনসেন্ট নিতে হবে, যে তুমি ভাই চলে যাচ্ছ যেতেই পারো, কিন্তু আগের মালিকের কাছ থেকে কেন গেলে তুমি ইচ্ছে করে এই চললাম গাড়ি চালালাম না, একটা রুটে চলে গেল, হাফ রুটে গিয়ে গাড়ি ছেড়ে দেয়, এইসব খবর আমাদের কাছে আসে। সুতরাং এই জায়গাগুলো আমাদের যে সাব রুটগুলো রয়েছে, সাব রুটে আমাদের বারবার বলছি, দেখুন আপনাদের রিকোয়েস্ট করছি, দেখুন আমার সঙ্গে আপনার সমস্যা হতে পারে, আমার সঙ্গে আরেকজনের সমস্যা হতে পারে, এই জায়গাগুলো এখন তুচ্ছ তাচ্ছিল্য জায়গায় রাখুন। আমাদের অস্তিত্বের লড়াই কিন্তু আমরা এখানে এসে অনেক কথা বলে গেলাম যে এই করতে হবে সেই করতে হবে, আমাকে কেন জানানো হলো না, ওকে কেন জানানো, এইসবগুলো একদম বাইরে রেখে দিন। সঙ্গে অনলাইনে দেওয়া আছে, তাহলে তাদের বক্তব্য যে যারা কাউন্টার স্টাফ আছেন যে আপনারা যদি ধরেন একটা গাড়ি আমার কাছে আছে, অনলি ফর অনলাইনে দেওয়া আছে, গাড়িটা অনলাইনে খুলে গেল, আমি পুরো স্টাফ সকাল থেকে কাউন্টারে বসে আছি, আমি আপনারা কী করবো? তার দায়িত্ব আছে সে প্যাসেঞ্জার গাড়িতে দিয়ে দেয়, প্যাসেঞ্জার আগে করে ঠিক করে দেখে দেয়, ঠিক আছে, দায়িত্ব আছে। তাহলে সে সারাদিন করে ঠিক করবে, সেটাও আপনাদের জানাতে হবে, না দিলেও জানাতে হবে, আর আমরা জানাবো যে আমরা দেবো না কোনো পয়সা, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আছে, এখানে মাঠে একটা পোকার আছে, পোকারের মধ্যে ধরেন কেউ প্যাসেঞ্জার ধরে, আমাদের তো অনেক গাড়ি প্যাসেঞ্জার ছেড়ে আমাদের কোনো পোকার রিক্সাওয়ালা কেউ অনেক ধরে নিয়ে আছে, তাকে একটা সম্মানীয় পয়সা দেওয়া, সম্মানীয় পয়সা দেবো, সে যাতে আমাদের হেল্প করে, তাকে একটা প্যাসেঞ্জার ধরে নিয়ে সে হেল্প করে। করছেন তাদের কাছে আমার সাজেশন, চমকবাবু খুব ভালো একটা কথা বললেন এর আগে, আমার খুব ভালো লেগেছে। চমকেন্দু সরকার, উনি দমকল কলকাতাতে আছেন, উনি বললেন যে আমরা এখানে এসে কি বলবো, আপনারা তো সমস্যাগুলো তো আমাদের একই, আপনারাই বলছেন, সুতরাং অসুবিধা নেই, কিন্তু তার মধ্যে দিয়ে ভাইটাল একটা সমস্যা যেটা রবীন্দ্রবাবু বারবার আমাদের বলার চেষ্টা করেছে যে দেখুন আমরা কিন্তু একটা ব্যাপারে আমার যেটা মনে হয়েছে যে রুটের মানে সাব রুটগুলো রয়েছে, মানে ধর্মতলায় তো আর একটা নয়, বিভিন্ন রুটে এখানে গাড়ি চলে, আপনারা সিদ্ধান্ত নিন সেই রুটে যে এরা রায়গঞ্জ এই করছে, কি শিলিগুড়ি এই করছে, কি বিষ্ণুপুর এই করছে, সেন্ট্রালি যারা রয়েছেন দায়িত্বে তারা কিন্তু এটা দেখবেন, তারা অবশ্যই দেখবেন এটা। সেন্ট্রালি যারা নিয়ন্ত্রণটা ধর্মতলা থেকে হোক, নিয়ন্ত্রণটা ধর্মতলা থেকে সার্কুলার দেওয়া হোক। আর কি আপনারা যারা দায়িত্বে নিয়েছেন বা আপনারা এখানে যারা আছেন তারাও অনেকে দায়িত্বে আসতেই পারেন, মানে আমরা তো বুঝতে পারছি না যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সাংগঠনিক
সাংগঠনিকভাবে ব্যবসাটা আগামী দিনে সুস্থভাবে কীভাবে নিয়ে যাওয়া যায়, এটাই তো আমাদের সকলের মোটো। আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ একটু আপনাদের শুনলে ভালো হয়। হ্যাঁ, কারণ এখানে যারা দায়িত্ব নিয়ে আছেন বেশ কয়েকজন আমি দেখছি, আমার কয়েকটা সুনির্দিষ্ট প্রপোজাল আছে আপনাদের কাছে। সেটা হচ্ছে যে প্রথমত মন্ত্রিসভা গঠনের পরে ট্রান্সপোর্ট মিনিস্টার কে হবে এই নিয়ে একটা কনফিউশন ছিল। আমার সাধারণত যেহেতু ট্রান্সপোর্ট মিনিস্টার আমরা পেয়েছি, একটা ডেট করে তার সঙ্গে মিট করা, এটা আমার 1 নম্বর প্রপোজাল। আমাদের একজন একটু যদি লিখতে নেই করে একটু ভালো হতো, মানে একটা পয়েন্ট আছে তাহলে একটু ভালো হতো আর কি। যে প্রথম প্রপোজাল এটা আপনারা দেখুন, ভাবুন, আপনারা ভাবুন, আমার সঙ্গে সহমত হলে ভালো হতো। সেটা হচ্ছে যে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা এই মুহূর্তে, কারণ দেখুন আমরা শুনতে পাচ্ছি যেটা চন্দনবাবু দারুণভাবে বললেন, যে অলরেডি বা আমরা সবাই জানি, এবার রবীন্দ্রবাবু বললেন যে একটা অংশ চলে গিয়ে ছাদে কেরিয়ারের মাল নেওয়া যাবে না, একটা অভিযোগ তো করতেই পারে গভর্নমেন্টের কাছে। তা সেই অভিযোগ করলো মানে একটা জিও বেরিয়ে গেল, গভর্নমেন্ট অর্ডার বেরোলো। তাহলে আমরা আমাদের তরফ থেকে সেন্ট্রালি যদি একটা অংশ গিয়ে তাদেরকে বলতে পারি যে দেখুন এই ব্যবসার অবস্থায়, এই অবস্থায় আপনারা কিন্তু এইটা দেখুন, অর্থাৎ কি আমাদের সমস্যাগুলো যদি সেখানে রিপ্রেজেন্টেশনটা করতে পারে, আমার মনে হয় কাজ হবে। এটা কেন গভর্নমেন্ট লেভেলে 1 নম্বর। তাহলে মন্ত্রীর সঙ্গে আপনারা যারা এখানে আছেন, আমার বক্তব্য মন্ত্রী লেভেলে যাদের যেমন আপনারা প্রত্যেকেই প্রভাবশালী আমি জানি, তারা তাদের মতো করে বা এখানেও যারা রয়েছে তারা তাদের মতো করে একটা ডেট করে, আমার মনে হয় মন্ত্রীকে একটা আমরা সম্বর্ধনা বলছি কিন্তু আমাদের সমস্যাগুলো তুলে ধরা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর দেখুন, আমরা খুব ভুক্তভোগী বিগত দিনে। একটা গাড়ি এখানে মান্থলি শব্দটা ব্যবহার করতে চাইছি না, আমি মান্থলি শব্দটা ব্যবহার করতে চাই না। সেটা হচ্ছে যে গাড়ি চালাতে গেলে আমাদের অনেক সম্মুখীন হতে হচ্ছে, যেগুলো আমি ব্যক্তিগত স্তরে জানি, তাও আপনাদেরকে বলছি যে আপনারা আরটিও লেভেল বলুন বা ট্রান্সপোর্টে যারা দায়িত্ব রয়েছে এখানে, তাদের সঙ্গে অফিসার লেভেলে এর আগে কথা বলে কিন্তু ধর্মতলা মাঠ নিয়ে অনেকটা ইজি হয়েছে। আপনারা একটা টিম করে, এখানে যারা রয়েছেন দায়িত্বে, একটা টিম করে আপনারা 2 নম্বর হচ্ছে যে সেখানে যান। মানে যেহেতু যে সেকশনটা মানে মোটর ভেহিকল সেকশনটা যারা এখানে মেনলি দায়িত্বে রয়েছে, তাদের সঙ্গে একটু দরকার রয়েছে আমাদের, আমার মনে হচ্ছে। 3 নম্বর হচ্ছে আর একটা পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের যোগাযোগ, যেটা আমি জানি এনারা করছেন, নাহলে আপনারা জানেন না, কদিন ধরে আমি যতটা জানি এনারা যোগাযোগ করেছেন, মানে তাদের স্তর থেকে করছেন, যারা দায়িত্বে আছেন খুবই এটা নিয়ে ওয়াকিবহাল, কিন্তু আপনারা অনেকে জানেন না বলে মনে হতে পারে। হ্যাঁ ঠিক আছে, মানে অনেকে জানেন না বলে বলছি যে দেখুন একটা সিস্টেমে মাঠ চলছিল, হঠাৎ করে গাড়ি ধরছে প্রশাসন, পুলিশ প্রশাসন আসছে, হ্যাকেল করছে, এটা দাও সেটা দাও, এইটা কিন্তু ওনারা ওভারকামের জায়গায় আমার মনে হয় অনেকটাই চলে গিয়েছেন, এটা আমার কথা, এটা আমার ধারণা। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে দেখুন আমাদের মাঠে ইন্টারনাল যে সমস্যাগুলো রয়েছে, প্রত্যেকটা সেকশনাল সমস্যা, এগুলো নিয়ে যারা আপনারা দায়িত্বে রয়েছেন তাদের নিয়ে, আর যাদের সঙ্গে সমস্যা, এর সঙ্গে আমি ইনক্লুড করছি যারা বিভিন্ন রুটে গাড়ি চালাচ্ছেন, এই যে কমিশন সমস্যা হচ্ছে, তারপরে আপনাদের এই যে বিভিন্ন এই সমস্যাগুলো বারবার বিক্ষিপ্ত হয়ে বলছেন, তো আমার মনে হয় যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা সেই সেকশনের সঙ্গে ডেট করে, যারা মানে ধরুন সেখানকার কনভেনার রয়েছেন বা প্রেসিডেন্ট সেক্রেটারি তো অনেকেই আছে, অনেকটা নেই, যদি নাও থাকে ইমিডিয়েট আমাদের একটু করে নেওয়া যে সেকশনাল ব্যাপারগুলো, কারণ এইগুলো না হলে তাদের কোন সেকশনে কি সমস্যা এগুলো তেনারা বুঝতে পারবেন না যারা সেন্ট্রালি আছেন। সুতরাং এইটা একটা প্রপোজাল যে আপনারা দরকার হলে যারা দায়িত্বে মাঠে এখন মানে সেন্ট্রালি যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আপনারা সেকশনাল জায়গাগুলো কমপ্লিট করে দিন। কারণ আমি বারবার বলতে চাইছি, দেখুন আমরা যে জায়গায় চলে গিয়েছি, এই ব্যবসা কিন্তু আগামী দিনে আপনাদের, আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন যে ব্যবসা কিন্তু ব্যবসার জায়গায় থাকবে কিনা বলা যাবে না। গভর্নমেন্ট জনস্বার্থে কাজ করবে, গভর্নমেন্টের কাজ আপনার আটকানো যাবে না, গভর্নমেন্ট তার মতো কাজ করে যাবে, আরো ভদ্র গাড়ি দেবে, তার মতো এসি গাড়ি দেবে, তারপরে ব্যাটারি যে ইলেকট্রিক গাড়িগুলো দেবে, আরো সুবিধা, যেটা নবীনবাবু তো বললেন
যে রানাঘাট পর্যন্ত ওনাদের কাছে খবর ভালো আছে যে রানাঘাট পর্যন্ত দেয়, কেষ্ট পর্যন্ত দিলে দেখুন লোকাল প্যাসেঞ্জার হ্যান ত্যান এগুলো কেটে যাচ্ছে, শুধু এইগুলোর উপরে না সবটাই দেবে। তারপরে ভালোর জন্য মেয়েদের ফ্রি করে দিয়েছে, তা মেয়েদের ফ্রি করে দিয়েছে দিয়ে কী অবস্থাতে সেটা তো আমরা জানি যারা বাসের ব্যবসায় যুক্ত আছে। স্বাভাবিক কারণে একটা স্টপেজে 10 জন মেয়ে বসে আছে, 1 ঘন্টা ধরে একটা সরকারি গাড়ি এসে চলবে, মানে 1 ঘন্টা ফাঁকা গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, উঠবে না। তাই মানে এটা আমি খারাপ বলছি না, মানে আমাদের বাস্তব জায়গাটা বলছি আর কি। সেই জন্য দেখুন বর্তমানে এখানে সেন্ট্রালি বাস স্ট্যান্ড থাকবে কিনা এইটা নিয়ে নিজেরা ভাবছেন, তারপরে প্রশাসন লেভেলে কী করা যায় এটা নিয়ে ভাবছেন। আমার সাংসদটা আমি দিলাম, আপনারা সমস্যাগুলো সবই একই সমস্যা। শেষে মানে আমি একটু অন্য প্রসঙ্গে বলছি, আমাদের অস্তিত্বের লড়াই তো এখন। সেই জন্য দেখুন সামনে আষাঢ় মাস, তা আমরা দেখুন রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পড়ে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই অন্তর্যামী কিন্তু হাসছে। আমরা কেউ মূর্তি নই, কেউ পথ নই, আমরা কেউ কিন্তু কোনো জায়গায় দাঁড়িয়ে নেই। অন্তর্যামী হাসছে, আপনারা সবাই এখন সামনের দিন ভালো আসছে না, বারবার বলছি নিজেদের সমস্যা কাটিয়ে উঠে এক জায়গায় করে আপনারা আসুন সবাই মিলে। কে নেতা কে মন্ত্রী, মন্ত্রী শব্দটা ভুল বললাম, আমি বলে ফেলেছি, মানে কে আমাদের অপারেটার সামনে বসে কে পিছনে বসে কার ভুল ধরবো কে জানতে পারলেন না, আপনারা সবাই আসুন, আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে পারে। সুতরাং এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। গাড়ি দাঁড়িয়ে থাকে, গাড়ি ঢোকানো বের করাটাও একটা সমস্যা, আমাদের কাছে অভিযোগ আসে এবং এখানে যারা কাজ করেন তাদেরও নানা রকম সমস্যা আর আমাদের সম্মুখীন হতে হয়। সেগুলো নিয়েও সেন্ট্রাল কমিটির কাছে আমাদের প্রপোজাল থাকবে। আমরা চাইছি জটিলতা সমাধান করার জন্য আমাদের যে প্রত্যেকের যে সাবজেক্ট আপনারা করবেন বলে একটা প্রস্তাব দিয়েছেন, সেই সাবজেক্টগুলো থেকেই প্রস্তাবগুলো আসা দরকার, তবেই তো সেন্ট্রাল কমিটি সেটা বুঝতে পারবে এবং সেন্ট্রাল কমিটিকে সবাই মিলে সাবজেক্ট যদি শক্তিশালী না করা যায় তাহলে কিন্তু এই উদ্দেশ্যটা সফল হবে না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানাবো এবং সকলকে অনুরোধ করবো আপনারা সেন্ট্রাল কমিটিকে সহযোগিতা করুন, আপনাদের সমস্যাগুলো আপনারা সেন্ট্রাল কমিটিকে জানান এবং টাইম পলিসি নিয়ে এদিকে নতুন মন্ত্রী এসে আলোচনা হয়ে গেছে, নতুন বলেই যে মন্ত্রীর কাছে অবশ্যই আমাদের সমস্যাগুলো তুলে ধরা দরকার। সেটা রুটের প্রত্যেক রুট থেকে একটা প্রপোজাল নিয়ে এগুলোকে এক জায়গায় করে যাতে আমরা সম্মিলিতভাবে প্রত্যেকের সমস্যা তুলে দিতে পারি, যাতে এরকম ভাবনা না ছড়িয়ে যায়। এই যে বর্ষ, এই মরশুমে আপনাদের এটাই দেখুন গভর্নমেন্ট এসেছে এই ব্যবসাকে বাঁচাতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার পূর্ব বক্তাগণরা বলে গেছেন, আমি ওই বিষয়টাকে ক্লিয়ার করে বলতে চাই, এটা পরিষ্কার করে সাধারণ মানুষের কাছে আমি প্রকাশ করতে চাই। ধর্মত আমাদের সমস্যা দীর্ঘদিন ছিল, সেটা থাকবেই। এখন আমাদের প্রতিটা বাসেতে বুকিং কাউন্টার আছে, কোথাও 11%, কোথাও 8% এসব আছে। আমি এটাই বলতে চাই যে সাধারণ মালিকরা তাদের মত প্রকাশ করবেন, এটাকে আমরা কমানোর চেষ্টা করব। আপনাদের মতামতটা নিয়ে যদি আমরা বলি না ওদের করে দেবো, তাতে তারা হয়তো কাজ করতে রাজি হবে না, আমাদের ব্যবসাটাও ভালো হবে না। যাই হোক, ইন্ডিভিজুয়াল মালিকের মতামত আমি চাইছি না, আমরা চেষ্টা করছি। এটা হচ্ছে খুব স্পর্শগত জায়গা, এই বুকিং কাউন্টারটা সেটা সিটার হোক লাগেজ হোক, আমাদেরকে আগে আমাদের গাড়ি চালাতে গেলে এই জায়গাটাকে আগে ঠিক করতে হবে। তাই হচ্ছে
এই আমাদের এই অ্যাসোসিয়েশনের এটাই আমাদের দায়িত্ব কিলোমিটারের রাস্তা। এবং এখানে আমাদের ধর্মতলায় যে পরবর্তীকালে যে বৃহৎ একটা বাসের ব্যবসা এখন মানুষ করছে, আমরা ফটো পাঠিয়ে দেবো। সব সমস্যার কথা সবাই পাঠিয়ে জানি। দেবো, আমি এখানে ফটো পাঠিয়ে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ফটো পাঠিয়ে দেবো। করবো না, এই এতদিন পর রাজনৈতিক অফিস পাঠাতে গেলে কিন্তু আমার অন্য নাম্বার, এই বাস্তব তাহলে ওই নাম্বার দিয়ে দেন, দিয়ে দিন। যে সংগঠনটাকে শক্তিশালী করা দরকার। যারা এগিয়ে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নানাবিধ সমস্যা আছে,